ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে C++ প্রোগ্রামিংয়ের কনস্ট্রাক্টর নিয়ে একটু আলোচনা করছি। কনস্ট্রাক্টর বলতে আমরা কি বুঝি সেটা আগে বলি। কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল মেম্বার ফাংশান, এবং এই মেম্বার ফাংশানটা কি করে, যেটা ইউজ হয় মানে যেটার কাজ কি, অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে। এটা হচ্ছে কাজ। আর এখানে একটা টেকনিক্যাল কথা আমি দেখো পেনে লিখেছি, সেটা হচ্ছে ক্লাস নেম এবং কনস্ট্রাক্টরের নেম এবং কনস্ট্রাক্টর নেম হচ্ছে দুটো সেম হবে, একই হবে। এটা যখন প্রোগ্রাম করব বা এক্সাম্পল দেব তখন তোমাদেরকে এটা দেখিয়ে দেবো। এবার দেখো টাইপস অফ কনস্ট্রাক্টর। এখানে কনস্ট্রাক্টর বলতে আমরা যেটা বলছি, দেখো প্রথম 1 নম্বরে যেটা লিখেছি সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টর যেটা লিখেছি এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা হচ্ছে ডিফল্ট, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর। তারপরে দেখো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, তারপরে কনস্ট্রাক্টর উইথ ডিফল্ট আর্গুমেন্ট, তারপরে মাল্টিপল কনস্ট্রাক্টর ইন এ ক্লাস, ডাইনামিক ইনিশিয়ালাইজেশন অফ অবজেক্টস, আর কপি কনস্ট্রাক্টর। তো আমি সবগুলোই বলবো, তো আমি পরপর বলে আসছি। দেখো কি কি আছে নেক্সট এতে। দেখো এখানে দেখো আমি কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করতে গিয়ে আমি ডিফল্ট কনস্ট্রাক্টরের একটা এক্সাম্পল লিখছি, তোমরা একটু ধৈর্য ধরে দেখো এবং ভিডিওটাকে ফরওয়ার্ড করবে না, একটু দেখো। আমি লিখলাম ক্লাস এ বি সি, অর্থাৎ ক্লাস, এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এবিসি হচ্ছে ক্লাস নেম। তারপরে দেখো প্রাইভেট সেকশানে যেটা লিখলাম সেটা লিখলাম আইএনটি এম কমা এন। আর পাবলিক সেকশানে যেটা লিখতে চাইছি, দেখো লিখছি পাবলিক সেকশানে যেটা লিখছি সেটা হচ্ছে লিখলাম এ বি সি, এই ব্র্যাকেটটা দিলাম। দেখো আমি ক্লাস নেম যেটা দিয়েছি সেটাই আবার একটা নেম দিয়েছি, এর কিন্তু কোনো রিটার্ন টাইপ আমি দিইনি। এখানে কিন্তু রিটার্ন টাইপ নেই, ডিফল্ট কনস্ট্রাক্টর বলছি। এইবারে দেখো এটা ডিফল্ট কনস্ট্রাক্টর, এখানে আমি জাস্ট এইখানে এটা দিলাম। এবারে দেখো আমি ক্লাস ক্লোজ করে দিলাম, ক্লাসকে শেষ করে দিলাম। আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এম এবং এনকে যদি ইনিশিয়ালাইজ করতে চাই তাহলে কিন্তু আমাকে কনস্ট্রাক্টর ইউজ করে একে ইনিশিয়ালাইজ করতে হবে। কনস্ট্রাক্টর ছাড়া আমি একে ইনিশিয়ালাইজ করতে পারবো না। এইবারে দেখো এইখানে এইখানে এই প্রোগ্রামিংয়ের আরও কিছু ধরো ফাংশান হয়তো থাকতে পারে, এখানে আরও কিছু ফাংশান থাকতে পারে, আমি সেগুলো ডিফাইন করলাম না। আমি লিখলাম এবার কি, এখানে লিখলাম এবিসি স্কোপ রিজলিউশন এবিসি। এইটা হচ্ছে যেহেতু মেম্বার ফাংশান, তাই ক্লাসের মেম্বার ফাংশানকে অ্যাক্সেস করার জন্য স্কোপ রিজলিউশন অপারেটর দিতে হবে এবং ক্লাস নেম দিতে হবে। আর এইটা কিন্তু ক্লাস নেম নয়, এটা হচ্ছে কনস্ট্রাক্টর, যার নামটা ক্লাস নেমের মতো করে দেওয়া হয়েছে। এখানে দেখো এখানে লিখলাম m = 0, n = 0, এইটা ক্লোজ করে দিলাম। এইবার মেন ফাংশান, আরও ধরো অনেক ফাংশান আছে, কিন্তু এবার মেন ফাংশান যেটা, যখন আমি মেন ফাংশানে আসছি, ধরো ভয়েড মেন যখন লিখলাম, তো এইখানে এই এবিসি একটা অবজেক্ট তৈরি করলাম, এবিসি স্পেস ওবিজে লিখলাম, এটা হচ্ছে অবজেক্টের নাম। তো যখন এই অবজেক্টটা ক্রিয়েট হবে, এটা ক্লাস নেম, এটা স্পেস, আর এটা অবজেক্ট নেম, ওবিজে লিখলাম। যখন এই অবজেক্টটা ক্রিয়েট হলো তখন কিন্তু অটোমেটিক্যালি এম এবং এন অ্যাসাইন টু 0 হয়ে গেল, অর্থাৎ অবজেক্ট ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে এই কনস্ট্রাক্টরটা বাই ডিফল্ট কলড হয়ে গেল। এটাই হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। আর একটা কনস্ট্রাক্টর যেটা কোনো প্যারামিটার নেই, তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টর বলতে আমরা কি বুঝি, যে এ কনস্ট্রাক্টর দ্যাট অ্যাকসেপ্টস নো প্যারামিটার্স ইজ কল্ড এ ডিফল্ট কনস্ট্রাক্টর। দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর ফর ক্লাস এবিসি ইজ, তাহলে আমি দেখো এভাবে লিখছি, ডিফল্ট কনস্ট্রাক্টর ফর ক্লাস এবিসি ইজ এ স্কোপ রিজলিউশন এবিসি
স্কোপ রিজলিউশন অপারেটর এবিসি। আমরা এটাই ডিফল্ট কনস্ট্রাক্টর হিসাবে আগের পেজে যেটা ইউজ করলাম সেটাই। If no such constructor is defined, then the compiler supplies a default constructor. Therefore, a statement such as কিভাবে abc obj abc obj যদি কনস্ট্রাক্টরটা কোনো ডিফাইন না করা থাকে তাহলে কম্পাইলার কি করবে, যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম তখন কি করবে, ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করবে। Involves to default constructor of the compiler to create the object to create the object obj। তাহলে এইখানে দেখো দ্য কনস্ট্রাক্টর ফাংশনস হ্যাভ সাম স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। এই কনস্ট্রাক্টর ফাংশনের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আছে, তাহলে সেই স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা একটু জেনে নিই। দে শুড বি ডিক্লেয়ার ইন দ্য পাবলিক সেকশন। তাহলে অবশ্যই পাবলিক সেকশানে ডিক্লেয়ার করতে হবে। ক্লাসের যে পাবলিক সেকশান আছে সেই পাবলিক সেকশানে কোনো কনস্ট্রাক্টরকে ডিক্লেয়ার করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কি, দে আর ইনভক অটোমেটিক্যালি হোয়েন দ্য অবজেক্টস আর ক্রিয়েটেড। তাহলে যখন অবজেক্ট ক্রিয়েট হবে, হোয়েন অবজেক্টস আর ক্রিয়েটেড, তখন কি হবে, তখন কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হবে। এই যে দেখো অবজেক্ট যখনই ক্রিয়েট করেছি তখন কনস্ট্রাক্টর কিন্তু অটোমেটিক্যালি কল হয়েছে। দে ডু নট হ্যাভ এনি রিটার্ন টাইপ। আমি একটু আগেই লিখেছি, দেখো এই যে আমি এখানে লিখেছি, এখানে যেটা লিখেছি সেখানে দেখো যে এদের কোনো রিটার্ন টাইপ নেই। দে ডু নট হ্যাভ এনি রিটার্ন টাইপ। দেখো তো এখানে লিখেছি এবিসি, এই যে পাবলিক সেকশনের মধ্যে যেটা লিখেছি এটার মধ্যে কিন্তু কোনো রিটার্ন টাইপ নেই এখানে দেখো। তাহলে আমার এই কন্ডিশনটা পাবলিক সেকশনের মধ্যে ডিফাইন করতে হবে, আর এর কোনো রিটার্ন টাইপ বলে কিছু থাকবে না। আমি যে এখানে ডিফাইন করেছি, কনস্ট্রাক্টরটা ডিফাইন করেছি, এখানেও কিন্তু এই ডেফিনেশানেও এখানে কিন্তু কোনো রিটার্ন টাইপ নেই। তাহলে কনস্ট্রাক্টরের কখনোই রিটার্ন টাইপ থাকবে না। তাহলে কি তিনটে কন্ডিশন প্রথম জানলাম, কনস্ট্রাক্টরের নামটা ক্লাস নেমের মতোই হতে হবে, যেটা ক্লাস নেম ওটাই কনস্ট্রাক্টর নেম, পাবলিক সেকশানে দিতে হবে এবং এটার কোনো রিটার্ন টাইপ থাকবে না। এইবারে দেখো আসছি, দেখো দে ক্যান নট বি ইনহেরিটেড থ্রু এ ডিরাইভড ক্লাস ক্যান কল দ্য বেস ক্লাস কনস্ট্রাক্টর। তাহলে এইটা হচ্ছে কনস্ট্রাক্টর কখনো ইনহেরিটেড হবে না, এক ক্লাস থেকে অন্য ক্লাসে ডিরাইভড কখনো হবে না। এবার ইনহেরিটেড বা ইনহেরিটেশন কি সেটা আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে থিওরি পার্ট আছে আমি ওখানে আলোচনা করব। তোমরা শুধু একটাই বুঝে রাখো যে একটা ক্লাসের মধ্যেই শুধু কনস্ট্রাক্টর, এটা কিন্তু এই কনস্ট্রাক্টরটা ইনহেরিটেড হবে না, এই ডিফল্ট কনস্ট্রাক্টরটা কিন্তু ইনহেরিটেড হবে না। লাইক আদার C++ আর্গুমেন্টস দে ক্যান হ্যাভ ডিফল্ট আর্গুমেন্টস। অন্যান্য C++ এর ফাংশানের আর্গুমেন্টের মতো অন্যান্য C++ এর যে ফাংশান আছে এদেরও ডিফল্ট আর্গুমেন্ট আছে। এবার কনস্ট্রাক্টর ক্যান নট বি ভার্চুয়াল, কনস্ট্রাক্টর কখনো ভার্চুয়াল হবে না, এটা আমি পরে আলোচনা করব। হ্যাঁ, কনস্ট্রাক্টরকে আর কনস্ট্রাক্টরের অ্যাড্রেস আমরা কখনো রেফার করতে পারবো না। এই মোটামুটি এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর এবং এর কতগুলো ক্যারেক্টারিস্টিক্স বললাম। এইবারে আসছি, দেখো যে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর মানে কি, যখন আমি কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার ইউজ করব। আমি একটা কনস্ট্রাক্টর লিখছি ক্লাস এবিসি, তারপরে ধরো লিখছি INT m,n, তারপর লিখছি ধরো পাবলিক লিখছি, পাবলিক সেকশানে কনস্ট্রাক্টরকে অবশ্যই ডিক্লেয়ার করতে হবে পাবলিক এবিসি INT x, INT y, এটা আমি লিখলাম। এটা লেখার পরে দেখো আমি ক্লাসটা ক্লোজ করে দিলাম। এবার ক্লাসের বাইরে থেকে যখন অ্যাক্সেস করব তখন আমার কি ছিল কন্ডিশন, ক্লাস নেম এখানে কি আছে এবিসি, তারপরে স্কোপ রিজলিউশন অপারেটর, তারপরে কি লিখব ফাংশন নেম, মেম্বার ফাংশন নেম, এখানে যেহেতু কনস্ট্রাক্টর তাই কনস্ট্রাক্টরের নাম লিখব এবং কনস্ট্রাক্টরের যেহেতু কোনো রিটার্ন টাইপ নেই
তাই আমি আর রিটার্ন টাইপ এখানে দিলাম না বা দেওয়ার প্রয়োজনও নেই, কারণ কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ নেই। আইএনটি এক্স কমা আইএনটি ওয়াই। এইবারে দেখো এইখানে লিখেছি এম ইজিক্যাল টু এক্স আর এন ইজিক্যাল টু ওয়াই। এই এম ইজিক্যাল টু এক্স আর এন ইজিক্যাল টু ওয়াই আমরা লিখলাম, লেখার পরে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে এইটা হচ্ছে ডেফিনেশান, এই কনস্ট্রাক্টরের ডেফিনেশান। আর এখানে আমরা যারা পাবলিক সেকশানে যেটা লিখেছি কনস্ট্রাক্টর ডিক্লারেশান, এখানে প্যারামিটারাইজড বলে আমরা দুটো প্যারামিটার এখানে ইউজ করেছি। এইবারে দেখো আমাদের অবজেক্ট যখন ক্রিয়েট হবে তখন কি কাজ করবে। অবজেক্ট যখন ক্রিয়েট হবে, অ্যাকচুয়ালি অবজেক্টটা কোথায় আমরা ক্রিয়েট করি? অবজেক্টটা ক্রিয়েট করি আমরা মেন ফাংশানের মধ্যে। আমরা মেনের অবজেক্ট যখন ক্রিয়েট করব, ভয়েড মেন, এখানে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব এবিসি ধরো একটা অবজেক্ট ওবিজে লিখলাম। এইবারে দেখো আমাদের এইখানে কতভাবে আমরা এখানে প্যারামিটারটা পাঠাতে পারি। আমরা এটা করতে পারি যে এবিসি অবজেক্ট ইকাল টু দুটো আমরা কি করতে পারি, এ বি সি। এবারে দেখো আইএনটি এক্সে যেটা যাবে অ্যাকচুয়াল প্যারামিটার ধরো 5 দিলাম আর 10 দিলাম, তাহলে কি হবে, এইটা কোথায় যাবে, এই 5টা কোথায় যাবে, আমরা যেখানে ডিক্লেয়ার করেছি, আর 10টা কোথায় যাবে, এটা এক্সে যাবে, এটা ওয়াইয়ে যাবে। মানে জাস্ট আগের প্রোগ্রামটা যেটা লিখছে এই কোডটা দেখো। তাহলে এইখানে তখন কি আসবে, এখানে আসবে 5 আর এখানে আসবে কত, 10। এইবার 5 আর 10 এখানে এলে, সরি এখানে নয়, এইখানে দেখো এইখানে আসবে 5 আর এখানে আসবে 10। এইবার 5, এখানে 5, তাহলে এক্সের ভ্যালু 5 হয়ে গেল আর ওয়াইয়ের ভ্যালু 10 হয়ে গেল। তাহলে আমি এক্সের ভ্যালুকে এমে অ্যাসাইন করছি, ওয়াইয়ের ভ্যালুকে এনে অ্যাসাইন করছি, তাহলে অ্যাসাইনমেন্ট হয়ে গেল। তাহলে কোনো ভেরিয়েবলকে অ্যাসাইনমেন্ট করতে গেলে কিন্তু আমাদের কনস্ট্রাক্টর প্রয়োজন। আমি যে প্রথম ভিডিওতে কনস্ট্রাক্টর ছাড়াই আমি অ্যাসাইনমেন্ট করা দেখিয়েছিলাম, সেটা অ্যাকচুয়ালি অন্য কোনো মেম্বার ফাংশনের মধ্যে আমি অ্যাসাইনমেন্ট করে নিয়েছি। কিন্তু এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সঠিক যদি আমি প্রোগ্রামিং করতে চাই, তাহলে কিন্তু অ্যাসাইনমেন্ট করতে হবে আমাকে কনস্ট্রাক্টরের থ্রু দিয়ে। এইবারে আসছি, দেখো এইটা কতভাবে করা যায়। আমি এটা লিখতে পারি মেনের মধ্যে, অথবা লিখতে পারি এবিসি ওবিজে ফাইভ কমা 10। এইখানে দেখো আমি এটাও লিখতে পারি। এখানে এইটা যখন লিখবো আমরা, তাহলে কিন্তু সেই একই ব্যাপার হলো, এই 5টা কিন্তু এক্সে অ্যাসাইন হয়ে যাবে আর এই 10টা কিন্তু, এই 10-এর ভ্যালুটা কিন্তু, এই 10টা কিন্তু ওয়াইয়ে অ্যাসাইন হয়ে যাবে। আর এই এক্সকে আমরা এমে অ্যাসাইন করেছিলাম আর ওয়াইকে আমরা এনে অ্যাসাইন করেছিলাম, তাহলে এক্সের ভ্যালুটা এমে অ্যাসাইন হয়ে যাবে, ওয়াইয়ের ভ্যালুটা এনে অ্যাসাইন হয়ে যাবে। তাহলে আমরা এই দুভাবে করতে পারছি। এবং দেখো এটাকে সাধারণত এই দুভাবেই দেখো, এটাকে বলা হয় প্রথমভাবে যেভাবে আমরা অ্যাসাইন করলাম, প্রথমের যে অ্যাসাইনমেন্টটা করলাম, এই যে দেখো এবিসি অবজেক্ট ইকাল টু এবিসি 5,10, এইটা যেখানে অ্যাসাইন করেছি, এই যে দেখো অ্যাসাইন করলাম 5,10, এটাকে বলা হয় এক্সপ্লিসিট কল। আর এইটাকে বলা হয়, পরের নিচের যে লাইনটা লিখেছি এইটাকে বলা হয় ইমপ্লিসিট কল। এইভাবে দুভাবে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আমরা অ্যাসাইন করতে পারবো। তোমরা এই দুটো ভিডিও এই দুটো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর এবং ডিফল্ট কনস্ট্রাক্টর এটা বললাম। এরপর ধরো 3 নম্বরে যেটা লিখেছিলাম, সেটা কি লিখেছিলাম, সেটা হচ্ছে লিখেছিলাম কনস্ট্রাক্টর উইথ ডিফল্ট আর্গুমেন্ট। কনস্ট্রাক্টর উইথ ডিফল্ট আর্গুমেন্টটা কি, আমি আবার একটা ক্লাস লিখছি, ক্লাস XYZ, এটা ক্লাস নেম। এবারে লিখছি ধরো আইএনটি এবি লিখলাম। এইবার দেখো এটা সময় বাঁচানোর জন্য আমি প্রোগ্রামটা লিখে নিয়েছি। এখানে দেখো পাবলিক সেকশানে আমি XYZ INTP INTQ ইকাল টু 0 এইটা লিখেছি। এইখানে দেখো তো কি করেছি, এখানে কিউ ইকাল টু 0 করে দিয়েছি। কারণ কি, এটাকে আমি বলছি ডিফল্ট আর্গুমেন্ট, এই ডিফল্ট আর্গুমেন্টকে আমি একটা আর্গুমেন্ট 0 করে দিয়েছি। তাহলে এটা কিভাবে হবে দেখো, এবার এটা যখন ডিফাইন করছি, এইখানে ধরো XYZ
এক্স ওয়াই জেড স্কোপ রিজলিউশন অপারেটর এক্স ওয়াই জেড আইএনটি পি আইএনটি কিউ ইকাল টু 0, পি অ্যাসাইন টু এ আর কিউ অ্যাসাইন টু বি, এইটা করে রেখেছি। এইবারে দেখো ভয়েড মেন, এই যে ভয়েড মেন এখানে লিখেছি। এইবার ভয়েড মেনে দেখো তো আমি কি করেছি, এখানে একটা এক্স ওয়াই জেড আর এখানে কি করেছি এক্স ওয়াই জেড করেছি, এবং এখানে আমি এক্স ওয়াই জেড ওয়ান, ধরো এটা অবজেক্টের নাম দিলাম এক্স ওয়াই জেড ওয়ান দিয়ে 5 দিয়েছি। এটা কিন্তু একটা অবজেক্ট, এক্স ওয়াই জেড এটা হচ্ছে ক্লাস নেম, এটা হচ্ছে একটা অবজেক্ট তৈরি হলো, দিয়ে 5 দিলাম। তো যখনই 5 দেবো তাহলে কি করবে, তাহলে 5টা কিন্তু এই পিতে অ্যাসাইন হবে, এখানে এই পিতে অ্যাসাইন হবে 5, আর অ্যাকচুয়ালি কিউর ভ্যালু তো 0ই আছে। তাহলে এইটার এভাবে যদি লিখি তাহলে এ ইকাল টু হবে 5 এবং বি ইকাল টু হবে 0। এইটা গেল এই কন্ডিশানে এক্স ওয়াই জেড 1,5। আমি এটাকে আরেকটু অন্যভাবে লিখি, ধরো এক্স ওয়াই জেড 1 5,10। এইবার দেখো যখন আমি এইটা দিচ্ছি তাহলে কিন্তু 5টা পিতে অ্যাসাইন হবে, আর এই যে কিউ ইকাল টু 0 ছিল এটা দেখো আমি কেটে দিচ্ছি, কেটে কিন্তু এখানে 10 অ্যাসাইন হবে। এইবার যে অ্যাসাইনমেন্টটা এখানে হচ্ছে এ পি অ্যাসাইন টু এ এবং কিউ অ্যাসাইন টু বি, তাহলে কিন্তু এইটা হবে এ ইজ ইকাল টু 5 অ্যান্ড বি ইজ ইকাল টু 10। তো আজকে এই তিনটে বললাম, কনস্ট্রাক্টরের ডিফল্ট কনস্ট্রাক্টর বললাম, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বললাম, এবং এই ডিফল্ট আর্গুমেন্ট কনস্ট্রাক্টর বললাম। এইটা মোটামুটি মেন, এইগুলো কাজে লাগে, আর বাকিগুলোও লাগে না যে তা নয়, লাগে, কিন্তু এগুলো খুব বেশি ব্যবহার হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি কনস্ট্রাক্টরের যে আর কয়েকটা পার্ট থেকে গেল, এই যে 4, 5 এবং 6, এই যে পার্টগুলো থেকে গেল, মাল্টিপল কনস্ট্রাক্টর ইন এ ক্লাস, আর এই যে দেখো মাল্টিপল কনস্ট্রাক্টর ইন এ ক্লাস, ডাইনামিক ইনিশিয়ালাইজেশন অফ অবজেক্ট, আর হচ্ছে কপি কনস্ট্রাক্টর, এইটা নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। আজকে এই তিনটে বললাম। তোমাদের কারো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে যে কিভাবে হচ্ছে, তাহলে আমাকে অবশ্যই মেসেজে কমেন্ট করবে, অর্থাৎ কমেন্ট বক্সে লিখবে। এবং প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বললাম, কনস্ট্রাক্টর মানে প্রথমেরটা ভালো করে শোনো, আবার ডিফল্ট কনস্ট্রাক্টর। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।